আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে অবস্থান জানালেন মির্জা ফখরুল। কার্যক্রম স্থগিত থাকছে বলে দিলেন স্পষ্ট বার্তা। আইনগতভাবে নেওয়া হবে ব্যবস্থা। ঢাকার দিকে নজর ভারত পাকিস্তানের, সবার আগে বাংলাদেশ জানিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে খুলছে ভাবনার নতুন দুয়ার, বলছেন পর্যবেক্ষকরা। জামায়াতের সাথে এনসিপির রাজনৈতিক জোটের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ২৬ তারিখের বৈঠকের পর আসতে পারে সিদ্ধান্ত, জানালেন মনিরা শারমিন। নানা গুঞ্জনের পর অবশেষে নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম। নতুন সরকারের পছন্দের লোক বসানোই স্বাভাবিক, প্রতিক্রিয়া জানালেন তাজুল ইসলাম। সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত হতে পারেন ডেপুটি স্পিকার আন্দালিব রহমান পার্থ সহ আলোচনায় ৩ নাম, গুরুত্ব পাবেন ক্লিন ইমেজের নেতারা। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর থেকে একের পর এক কার্যালয় খুলতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কোথাও কোথাও পতাকা টাঙিয়ে স্লোগান দেয়া হচ্ছে, আবার কোথাও দলীয় ব্যানার টাঙানো হচ্ছে। এ নিয়ে বেশ গুঞ্জন চলছে রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগ ফিরে আসছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকেরা মির্জা ফখরুলকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি। এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি উত্তরে বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়, অর্থাৎ আইনগতভাবে দেখা হচ্ছে বলে সাফ জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এই কার্যালয়ে যান। সকাল 10:30টায় নয়াপল্টন অফিসে যান বিএনপির মহাসচিব। সেখানে দলটির নেতাকর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিকরা স্থানীয় সরকার নির্বাচন এবং সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়েও প্রশ্ন করেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেন, কতগুলো নিয়ম কানুন আছে সরকারি, যেসব প্রথা আছে সেগুলো কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে একটি সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি কাদের মনোনয়ন দেবে এমন প্রশ্নও করা হয়। জবাবে মির্জা ফখরুল বলেন, তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতিও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। এছাড়া দলের পক্ষ থেকে যাদের দলের সঙ্গে সম্পৃক্ততা আছে তাদের প্রাধান্য দেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, নয়াপল্টনে বিএনপির এই কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়, যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। জুলাই অভ্যুত্থানের পর গঠিত হয়েছে বাংলাদেশের প্রথম নির্বাচিত নতুন সরকার। এরই মধ্যে অভ্যন্তরীণ রাজনীতির আমূল পরিবর্তন এবং আঞ্চলিক পর্যায়ের নতুন ভারসাম্য তৈরির প্রতিশ্রুতি নিয়ে এসেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ও ভারতের সরকার প্রধানরা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ায় দিল্লি ও ইসলামাবাদ উভয়ের নজরই ঢাকার দিকে। এখন প্রশ্ন উঠছে, কোন পথে হাঁটবে নতুন সরকার। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায় একটি নতুন কূটনৈতিক টানাপোড়েনের জন্ম দিয়েছে, কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধ সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টি দুই দেশের মধ্যকার আগে থেকে নড়বড়ের সম্পর্ককে আরো জটিল করে তুলেছে।
যদিও কূটনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে ঢাকা কখনো প্রকাশ্যে ভারতের বিরোধিতা করেনি, আবার শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তী সরকার দ্রুত ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। 14 বছর পর করাচিতে সরাসরি ফ্লাইট চালু হয়, সামরিক ও নিরাপত্তা সহযোগিতা পুনরায় শুরু হয় এবং বাণিজ্য 27% বাড়ে। এদিকে বিএনপি ক্ষমতায় ফেরার পর তারেক রহমান 3 দশকের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় কঠিন পরীক্ষার মুখে পড়েছেন। সম্প্রতি এক সমাবেশে তিনি বলেছেন, নট দিল্লি, নট পিন্ডি, বাংলাদেশ সবার আগে। পর্যবেক্ষকদের মতে নির্বাচনী রায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন ভাবনার দরজা খুলেছে। বাংলাদেশ সম্ভবত ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, তবে একই সঙ্গে চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা বাড়াবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণও এই পরিবর্তনের অংশ হতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গড়ে ভোটের লড়াইয়ে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি। এবার দুই দলের মধ্যে স্থায়ী রাজনৈতিক জোট গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এমন গুঞ্জনের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এনসিপি। দলটি ইতিমধ্যে শীর্ষ নেতাদের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া 30 জন প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। সেখানে নির্বাচন পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং পদত্যাগ করার নেতাদের দলে ফিরিয়ে আনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সামনে আরও একাধিক বৈঠকের পরিকল্পনাও রয়েছে। আগামী 26 ফেব্রুয়ারি একটি বিশেষ সভা রেখেছে এনসিপি। ওই বৈঠকে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, ভবিষ্যৎ কৌশল এবং সম্ভাব্য রাজনৈতিক জোটের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে ওই সভাতেই। এদিকে দলের মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম বলেছেন, জামায়াতের সঙ্গে তাদের নির্বাচনী সমঝোতা ছিল, তবে আদর্শিক জোটের সুযোগ নেই। যদিও জুলাই সনদ বাস্তবায়নের মতো কিছু অভিন্ন লক্ষ্য সামনে রেখে দুই দল একসঙ্গে কাজ করতে পারে। সব মিলিয়ে 26 ফেব্রুয়ারি বৈঠক ঘিরে এখন এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। নানা গুঞ্জনের পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার। তার পরিবর্তে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে। সোমবার এক প্রজ্ঞাপনে এমনটাই জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিএনপি সরকার গঠনের পর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে 2024 সালের 5 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিনি। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরপরই এক প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকার তাকে নিয়োগ দেওয়ার পর সর্বোচ্চ চেষ্টা করেছেন মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য। এ বিচার নিজ ধারাবাহিকতায় এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সাবেক চিফ প্রসিকিউটর। একই সাথে নতুন চিফ প্রসিকিউটরকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই অধিবেশনে নির্বাচন করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার হওয়ার পথে এগিয়ে এমন 3 জনের নাম ভেসে বেড়াচ্ছে নির্ভরযোগ্য একাধিক সূত্রে। ডেপুটি স্পিকার পদে আলোচনায় থাকা 3 নেতার মধ্যে সবচেয়ে আলোচিত নাম ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর। তার দল বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী। ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রিত্ব পাননি তিনি। এবার তিনি আছেন ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে। এছাড়াও এই তালিকায় রয়েছেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নামও। তবে সূত্রগুলো জানাচ্ছে, এদের মধ্যে শেষ পর্যন্ত কাকে তারেক রহমান বেছে নেবেন তা নিশ্চিত নয়। তবে এই 3 জনই দলের ভেতর ও বাইরে সমান জনপ্রিয়। মন্ত্রী হওয়ার আলোচনায়ও তারা এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তাদের জায়গা হয়নি। মন্ত্রিসভায় ক্লিন ইমেজের অধিকারী আশরাফ উদ্দিন নিজান এবং আন্দালিব রহমান পার্থর নাম না থাকায় অনেকেই বিস্মিত হয়েছেন। এবার তাদের মধ্যেই কেউ ডেপুটি স্পিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।